আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন সোমবার কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক বছর ধরে, প্রায় 25 বছরেরও বেশি ধরে আমি ক্রিমিনাল লয়ের উপরেই প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা হলো শুধু ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে মামলার ক্রিমিনাল কেসের বিষয়াদি নিয়ে প্রশ্ন করলে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে, যেহেতু এগুলো পুলিশ কেস, এতে অনেক প্রবলেম হতে পারে আপনার কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হলে, যার জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে সেই অনেক বছর ধরে আমি ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে সে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়েই আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে বেইল। যে ক্রিমিনাল কেসের মধ্যে যদি আপনি ট্রায়াল ফেস করতে হয়, পুলিশ যদি আপনাকে বেইল না দেয়, আপনি যদি প্রিজনে থাকেন, তাহলে বেইলের জন্য চেষ্টা করতে হবে। বেইলটা খুবই ইম্পর্টেন্ট, ক্রিমিনাল কোর্টের থেকে বেইল নেওয়া। এটা আমি সবসময় খুব সুচারুরূপে আমি অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করি এবং ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করি কি কি আপনার তথ্য সরঞ্জামাদি জোগাড় করতে হবে বেইলের জন্য, এবং আমরা ফুললি প্রিপেয়ার্ড হয়েই আমরা বেইলের জন্য মুভ করি এবং ট্রাই করি বেস্ট আওয়ার পসিবল যতটুকু আছে বেইল সিকিউর করার জন্য, কোর্টকে পারসুয়েট করার জন্য যে বেইল মানি এই নয় যে আমার ক্লায়েন্ট খালাস হয়ে যাচ্ছে, তার বিভিন্ন গ্যারান্টার আছে, বিভিন্ন কন্ডিশনগুলো আমরা দিচ্ছি, সবগুলা মিলিয়ে মিশিয়ে সবগুলা কোর্টের কাছে আমরা উপস্থাপন করব যে বেইলটা দেওয়া হোক এবং বেইল দেওয়া এটা দরকার এবং এই কেসের জন্য বেইল পাওয়াটা ক্লায়েন্ট এন্টাইটেল, এটা আমরা কোর্টের কাছে বলি। এই বেইলের উপরে আজকে আমি আরো ডিটেইলস ডিসকাস করব। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সে ঘর থেকে হোক, রাস্তার থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, তাহলে সরাসরি দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে, মিটিং করে, সব প্রোজ এন্ড কনস গুলো ডিসকাস করে প্রস্তুত হয়ে আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আমি বেইলের ডিসকাশনে যাওয়ার আগে যে প্রশ্নটা সচরাচর প্রায় প্রত্যেক দিনেই আমার কাছে আসে যে ক্যান আই চেঞ্জ মাই ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরস,
আমার কাছে প্রশ্ন, আপনার এই প্রশ্নটা আসে আপনার ইংল্যান্ড এন্ড ওয়েলসের বিভিন্ন জায়গা থেকে, সেই লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম সমস্ত জায়গা থেকে আসে যে আমাকে তো কনভিকশন করেছে, আমার ট্রায়াল হবে আর 1 মাস পর, আমার কেস এখনো শুরু হয় নাই, আমাকে ইন্টারভিউ করেছে, আমি পুলিশ যে আমাকে ডিউটি সলিসিটর দিয়েছে, একজন ফ্রি অ্যাডভাইজার দিয়েছে, সে আমাকে কোনো মিটিং করে নাই, সবকিছু বুঝে নাই, শুনে নাই, আমি সব বুঝাইয়া বলতে পারি নাই, আমি সলিসিটর চেঞ্জ করতে চাই। এখন চেঞ্জ করার জন্য প্রসিজার কি আছে ক্রিমিনাল কোর্টের মধ্যে, সেটা আমি আপনাদের আজকে বলবো। If your solicitors are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. আপনাকে কোর্টে দরখাস্ত করতে হবে, ওইটা চেঞ্জ করার জন্য, ট্রান্সফার করার জন্য আপনার নিউ ফার্ম অফ সলিসিটার্স এর কাছে। লিগ্যাল এইডের যে রিপ্রেজেন্টেশন অর্ডার আছে, ওইটাকে চেঞ্জ করার জন্য, রিপ্রেজেন্টেশন অর্ডারকে ট্রান্সফার করার জন্য কোর্টের অ্যাপ্রুভাল নিতে হবে আপনার। কোর্টের অ্যাপ্রুভাল ছাড়া আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। You will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনাকে সচরাচর অনেক ভালো রিজনগুলো দিতে হবে কেন আপনি ওই সলিসিটরকে চান না। শুধু বললেই হবে না, আপনাকে স্পেসিফিক্যালি রিজনগুলো কোর্টের কাছে এক্সপ্লেইন করতে হবে, এই কারণে আমি সলিসিটর চাই না। আপনাকে সেটা ডিটেইলস বলতে হবে এবং কোর্ট তখন দেখবে আপনার সাথে এবং আপনার যে পুলিশ যে আপনাকে লয়ার দিয়েছে পুলিশ স্টেশনের, তার সাথে আপনার রিলেশনশিপকে যে ব্রেক করছে কিনা এটা দেখবে। যদি ক্লায়েন্ট এবং সলিসিটরের রিলেশনশিপটা ব্রেক করে, এটা যদি প্রুভ হয়, তখন আপনার জাজ আপনার সমস্ত গ্রাউন্ডগুলো, রিজনগুলো দেখবে, দেখার পরে আপনাকে হয়তো ট্রান্সফার করতে, চেঞ্জ করতে অর্ডার করবে, অথবা জাজ যদি স্যাটিসফাইড না হয় তাহলে বলবে কি না, তোমাকে যে লয়ারকে দেওয়া হয়েছে তার সাথেই থাকতে হবে, তোমার লয়ার চেঞ্জ করা যাবে না। The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application for transfer being refused. যত দেরি করবেন কোর্টে দরখাস্ত করতে, ততই আপনার রিস্ক থাকবে কোর্ট আপনাকে ট্রান্সফারের অর্ডার, সলিসিটর চেঞ্জ করার অর্ডার দিবে না, রিফিউজ করবে। তাহলে কোর্টের অর্ডার ছাড়া, কোর্টের অ্যাপ্রুভাল ছাড়া কিভাবে চেঞ্জ করতে হবে, সেটার পথ হইল কি, আপনি যখনই আপনাকে ইন্টারভিউ করে পুলিশ স্টেশনে যখন নিয়ে যায়, ওই ইন্টারভিউর সাথে সাথে, ইন্টারভিউর পরে যদি আপনি বের হন, আপনার কেস কোর্টে যাবার আগে, তখন যদি আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলে একজন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করে তখন যদি তাকে আপনি ইনস্ট্রাকশন দেন, তখন আর কোর্টের অর্ডার লাগবে না, কারণ তখন তো কেস কোর্টে যায় নাই। এই স্টেজের মধ্যে একমাত্র আপনার সম্ভব হবে কোর্টের পারমিশন ছাড়া সলিসিটর চেঞ্জ করা। এই জন্য আপনি সবসময় দেখবেন, যখনই আপনাকে ইন্টারভিউ করেছে, আপনি তো বুঝতে পারবেন ওই যে ডিউটি লয়ার যাকে দিয়েছে সে আপনাকে সময় দিয়েছে কিনা, পুলিশ যে লয়ার আপনাকে এনগেজ করেছে ইন্টারভিউর সময়, আপনার সমস্ত বক্তব্যগুলো ডিটেইলস বসে ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা যতক্ষণ সময় লাগে সমস্ত বুঝে সুঝে আপনাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে কিনা, সেটা তো আপনি বুঝতে পারবেন। আপনার অ্যাসেসমেন্ট করার সুযোগ হবে। আর ওইটার ইন্টারভিউর পরেই যখন আপনি চেঞ্জ করবেন, তখন আপনার এই কোর্টে যখন কেস যাবে না, তখন আপনার কোর্টের অ্যাপ্রুভাল
নেওয়ার আর দরকার পড়বে না। এটা হইল আপনার সেফেস্ট রুট যে সলিসিটর চেঞ্জ করার। কারণ এটা আমার কাছে প্রতিনিয়ত প্রশ্নগুলো আসে এই বিভিন্ন অঞ্চল থেকে, আপনার ইংল্যান্ডের, যে আমাকে বলা হয় যে আমরা এই লয়ারকে চাই না, কারণ সে পুলিশ আমাদেরকে এই লয়ার দিয়েছে এবং উনি আমাদের সাথে কোনো সময় দেন নাই, মিটিং করেন নাই, আমরা আমাদের কেসটা ঠিক মতো বুঝাইতে পারি নাই, এবং না বুঝে সবকিছু না শুনে সময় না দিয়ে আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে, যার জন্য ইন্টারভিউটা আমি ঠিক মতো মানে পারফর্ম করি নাই, এটা গুড পারফরমেন্স হয় না ইন্টারভিউতে। এখন আমি চেঞ্জ করতে চাই। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে ওই ইন্টারভিউর সাথে সাথে কোর্টে কেস যাবার আগে যদি আপনি চেঞ্জ করেন, তখন আপনার আর কোর্টের অর্ডার লাগবে না। কারণ আপনাকে যদি চার্জ করে, তখন কেস যদি কোর্টে যায়, তখন তো মনে করেন লিগ্যাল এইড গ্রান্ট হবে তাদের নামে, এবং তারা যদি এইটা করে দরখাস্ত, তখন আপনাকে কোর্টের অর্ডার ছাড়া চেঞ্জ করতে দিবে না। সুতরাং আপনার বেস্ট টাইম হইল ইন্টারভিউ থেকে বের হওয়ার পরে পরেই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার পছন্দের একজন দক্ষতা সম্পন্ন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, এবং তখন থেকেই আপনাকে এনগেজ করতে হবে ওই নতুন লয়ারকে। তখন আপনার আর কোর্টের অর্ডারের দরকার পড়বে না। আজকের টপিক হলো মেইনলি বেইলের উপরে, কিভাবে ক্রিমিনাল কোর্ট থেকে বেইল সিকিউর করা যায়, কিভাবে বেইল সিকিউর করতে হবে, প্রিপারেশন কি করতে হবে, কি কি আপনার তথ্য প্রমাণাদি আপনার বেইলের অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য কি কি ডকুমেন্ট আপনার দরকার হবে, এবং স্ট্রেনথেন করার জন্য অ্যাপ্লিকেশনটাকে, ওইটার উপরেই আমি আজকে বলবো। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে ইউ ক্যান বি রিলিজড অন বেইল at the police station after you have been charged. মনে করেন আপনাকে চার্জ করেছে এবং পুলিশ আপনাকে বলছে যে তোমাকে আমরা চার্জ করেছি, আমরা এই তারিখে তোমাকে কোর্টে হাজিরা দিতে হবে। This means you will be able to go home until your court hearing. মনে করেন আপনাকে আজকে তারা ইন্টারভিউ শেষ করে আপনাকে চার্জ করেছে একটা রবারি অফেন্সের জন্য, বা সেক্সুয়াল অ্যাসল্ট অফেন্সের জন্য, বা কিডন্যাপিং এর জন্য, এবং বলল কি আপনি ঘরে যেতে পারবেন, আপনাকে রিলিজ করা হলো, কিন্তু আজকে তো 18 তারিখ অগাস্ট, মনে করেন 1 সেপ্টেম্বর তোমাকে কোর্টে আসতে হবে, কোর্টে হাজিরা দিতে হবে। এই আর 10-12 দিন পর কোর্টের তারিখ দিবে। এই যে আপনাকে তারা বেইল দিল, তখন আর আপনাকে বেইলের জন্য কোর্টে দরখাস্ত করতে হবে না। এবং if you are given bail, you might have to agree to conditions, যে যখনই আপনাকে বেইল দিবে তখন কিন্তু পুলিশ আপনাকে বিভিন্ন কন্ডিশন দিতে পারে। এই কন্ডিশনগুলো কি কি? সেই কন্ডিশনগুলো হইল কি, পুলিশ বলতে পারে যে আপনাকে একটা নির্দিষ্ট স্থানে অ্যাড্রেসের মধ্যে থাকতে হবে, লিভ করতে হবে, লিভিং এট এ পার্টিকুলার অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে থাকতে হবে। তারপরে কন্ডিশন দিতে পারে নট কন্ট্যাক্টিং সার্টেইন পিপল, যে এই XYZ এই লোকদেরকে তুমি কন্ট্যাক্ট করতে পারবা না। তারপরে কন্ডিশন দিতে পারে গিভিং ইউর পাসপোর্ট টু দ্য পুলিশ সো ইউ কান্ট লিভ দ্য UK, বলতে পারে তোমাকে
পাসপোর্ট সারেন্ডার করতে হবে। সুতরাং ট্রাভেলিং করার আর কোনো স্কোপ থাকবে না, মানে পালাইয়া যাওয়ার আর কোনো ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তখন তারা বলবে পাসপোর্ট পুলিশের কাছে সারেন্ডার করতে হবে। রিপোর্টিং টু পুলিশ স্টেশন at agreed times once a week অথবা বেশিও হতে পারে। তখন তারা বুঝতে পারবে যে আপনি এখানে আছেন, আপনি এখনো দেশ ছেড়ে চলে যান নাই, এই জন্য আপনাকে বলতে পারে যে রিপোর্ট করতে হবে পুলিশ স্টেশন, লোকাল পুলিশ স্টেশনের কাছে যাইয়া সাইন করতে হবে। সেটা সপ্তাহে একবারও হইতে পারে, দুইবারও হইতে পারে। হ্যাঁ, তারা যদি মনে করে বেশিও দিতে পারে, তখন তারা বুঝতে পারবে যে কি আপনি আসলে এখনো দেশের মধ্যে আছেন। এবং যদি আপনি একদিনে আপনাকে বেইলের হাজিরার তারিখ থাকে, ওই তারিখ যদি আপনি পুলিশ স্টেশনে না যান সাইন করার জন্য, তখন তারা বুঝতে পারবে আপনি হয়তো পালাইয়ে গেছেন। তখন সহসা তারা ইনভেস্টিগেশন শুরু করবে আপনাকে খোঁজার জন্য, আপনাকে বের করার জন্য আপনি কোনো দেশ ছেড়ে পালাইয়ে গেছেন কিনা। If you can't stick to these conditions, you can be arrested again and be taken to prison to wait for your court hearing. আপনি যদি এই কন্ডিশন যেগুলো দিবে, যেগুলো বললাম আমি, এগুলো যদি আপনি মেইনটেইন করতে না পারেন, এগুলো যদি আপনি রাখতে ফলো করতে না পারেন, তখন তারা আপনাকে প্রিজনে নিয়ে যেতে পারে এবং বলবে কি তুমি এগুলো ব্রেক করেছো, কন্ডিশনগুলো ফলো করো নাই, তোমাকে আমরা প্রিজনে নিয়ে যাব, কোর্টের হিয়ারিং না হওয়া পর্যন্ত প্রিজনে থাকতে হবে। এটা খুবই হার্শ সিচুয়েশন, যে আপনি তো কোনো গিলটি না, আপনি এখনো গিলটি প্রমাণিত হলেই তো আপনি গিলটি হবেন। আপনাকে রবারি বা কিডন্যাপিং বা রেপ এলিগেশনের জন্য আপনাকে চার্জ করেছে, কিন্তু আপনি বলতেছেন আপনি নট গিলটি, যার জন্য আপনাকে ট্রায়াল ফেস করতে হবে। সুতরাং ট্রায়ালের আগে আমাদেরকে ধরে নিতে হবে আপনি নট গিলটি, উই প্রিজিউমড ইউ টু বি নট গিলটি। সুতরাং অন দ্যাট বেসিস আমরা কোর্টের কাছে বলবো যে বেইল দেওয়া হোক। কন্ডিশনগুলো ইম্পর্টেন্ট এই জন্য, কারণ ওগুলো যদি ব্রেক করেন তখন কোর্টের কাছে যদি বেইলের জন্য দরখাস্ত করা হয়, তখন তাদের একটা এক্সকিউজ থাকবে, একটা অজুহাত থাকবে, তাকে তো আমরা বেইল দিয়েছিলাম কিন্তু সে বেইলের কন্ডিশনগুলো ফলো করে নাই, বেইল কন্ডিশন সে ব্রিচ করেছে, এখন আমরা অবজেকশন দিই তার বেইলটা আর না দেওয়া হোক। এই জন্য আমি সব সময়ই বলি, যখনই আমার কাছে আসে আমি প্রথম অ্যাডভাইস যেটা দিই যে দেখেন আপনাকে কন্ডিশন দিয়েছে এই অ্যাড্রেসে থাকার জন্য, এই অ্যাড্রেসে আপনাকে থাকতে হবে, আপনাকে কন্ডিশন দিয়েছে প্রসিকিউশন উইটনেসদের সাথে XYZ কন্ট্যাক্ট করতে পারবেন না, এগুলো আপনাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এবং আপনাকে বলছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য এবং সেটা জমা দিতে হবে, বলছে পুলিশ স্টেশনের মধ্যে রিপোর্টিং করার জন্য সপ্তাহে 2 বার, ওগুলো আপনাকে রেগুলারলি করতে হবে। আমি এই কন্ডিশনগুলো সব সময় আমি অ্যাডভাইস করি ক্লায়েন্টদেরকে ফলো করার জন্য। When you attend your hearing at a magistrate's court or a virtual court, you might be given bail again until your trial begins. পুলিশ যদি আপনাকে বেইল না দেয়, তখন আপনাকে ম্যাজিস্ট্রেটস কোর্টে যেতে হবে, ওখান থেকে আপনাকে বেইল বের করতে হবে। Reasons you may not be given bail, কি কারণে বেইল তারা পুলিশে না দিতে পারে, এটাও আপনাকে বুঝতে হবে। You are unlikely to be given bail if you are charged with a serious offense, for example armed robbery, murder. আপনাকে সিরিয়াস অফেন্সের জন্য চার্জ করা হয়েছে, একটা মার্ডার কেসের জন্য, আর্মড রবারির জন্য, তখন তারা এগুলোতে বেইল
সাধারণত দিতে চায় না বা দেয় না। You have been convicted of a serious crime in the past, যে আপনি বিগত জীবনেও আপনার অনেকগুলো কনভিকশন ছিল অনেক বড় বড় সিরিয়াস অফেন্সের জন্য, এবং you have been given bail in the past and not stuck to the terms, যে আপনাকে বিগত জীবনে বেইল দেওয়া হয়েছিল কিন্তু আপনি বেইলের কন্ডিশনগুলো ফলো করেন নাই ঠিক মতো বিগত জীবনে। এই সমস্ত কারণ যদি তারা বলে তখন কোর্ট আপনাকে বেইল না দেওয়ার সম্ভাবনা আছে। যে পুলিশ আপনাকে বেইল না দিতে পারে যখন আপনার খুব সিরিয়াস অফেন্সের জন্য আপনাকে চার্জ করা হয়েছে। আমি বলছি গত সেগমেন্টে যে আর্ম রবারি অথবা মার্ডার এগুলো সিরিয়াস ম্যাটার, অথবা তারা যদি বলে কি আপনি বিগত জীবনে আপনি কনভিক্টেড হয়েছেন সিরিয়াস আপনার অফেন্সের জন্য, আপনাকে বেইল দেওয়া হয়েছিল এবং বেইল আপনি ঠিকমতো ফলো করেন নাই, ব্রিচ করছেন, অথবা পুলিশ যদি মনে করে আপনি একটা ফার্দার অফেন্স কমিট করবেন, আপনাকে যদি বেইল দেওয়া হয় আর একটা অফেন্স করবেন আপনার এই পসিবিলিটিটা থাকবে। এই সমস্ত কারণ যদি তারা দেখায় তখন তারা এই সমস্ত কারণগুলো দেখাইয়া তারা বেইল নাও দিতে পারে। তখন কি করতে হবে, আমাদেরকে কোর্টে যেতে হবে যে পুলিশ যেগুলো বলতেছে এগুলো ঠিক না, আমাদের বেইল পাওয়াটা উচিত, কারণ আমরা আমাদের গ্রাউন্ডসগুলো তখন বেইলের জন্য প্রিপেয়ার করব। এবং আমি শুরুতেই বলছি বেইলটা হইলো একটা আপনার রাইট, এন্টাইটলমেন্ট, কারণ আপনি তো এখন পর্যন্ত গিলটি হন নাই, যেহেতু আপনাকে তারা গিলটি প্রুফ করতে পারে নাই, এই স্টেজের মধ্যে বেইল পাওয়াটা হইলো কি এটা আপনার লিগ্যাল রাইট, এবং বেইলের জন্য দরখাস্ত করাটা আপনার এটা রাইট। কিন্তু বেইল দিবে কি না দিবে সেটা কোর্টের উপরে নির্ভর করবে, আর কোর্টকে কনভিন্স করতে হলে খুব স্ট্রং উইথ অল সাপোর্টিং এভিডেন্স উইথ গুড গ্রাউন্ডস বেইল অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করতে হবে। আমি কিন্তু খুবই ম্যাটিকুলাসলি বেইল অ্যাপ্লিকেশনগুলো প্রিপেয়ার করি, কারণ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ক্লায়েন্ট যেন প্রিজনে না থাকে, কারণ এতে অনেক সমস্যা হয়। কারণ প্রিজনে যখন আমরা যাই ক্লায়েন্টকে দেখা করার জন্য, সেখানে তারা সময় দেয় না, তারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা স্লট দেয়, ওই ঢুকতে আর বের হতেই চলে যায় আধা ঘন্টার মতো। আর অনেক সময় দেখা যায় যে ওই রুমের ভিতরে প্রিজনের মধ্যে অনেক সময় আমরা সেফ ফিল করি না, সিকিউর ফিল করি না সমস্ত কিছু ক্লায়েন্টের সাথে ডিসকাস করা, এবং অনেক বিবিধ কারণে আমরা এটা প্রিজনে আউটে রাখতে পারলে আমাদের জন্য অনেক ভালো হয় কেসটা ঠিক মতো প্রিপেয়ার করার জন্য, এবং ক্লায়েন্টেরও সুযোগ হয় আমাদের কাছে এসে বারবার মিটিং করা, দেখা করা এবং কেসকে প্রিপেয়ার করার জন্য সহায়তা করা, যেটা প্রিজনে থাকলে তাদের পক্ষে সম্ভব হয় না। Applying for and being granted bail during court proceedings is presumed to be something that a defendant is entitled to except in certain circumstances. যে বেইলের জন্য দরখাস্ত করা এবং বেইল পাওয়া এটা একটা ধরে নেওয়া হয় যে এটা আপনার একটা এন্টাইটলমেন্ট, এই দরখাস্তটা করা এবং বেইলটা পাওয়া, এক্সেপ্ট আপনার কতগুলো ব্যতিক্রম সার্কামস্ট্যান্স আছে, ওই সার্কামস্ট্যান্সগুলো ছাড়া, যেটা আমি ইনিশিয়ালি বলছি যে যদি মার্ডার কেস হয়, সিরিয়াস অফেন্স হয়, আরো কয়েকটা রিজন আমি দিয়েছি। The prosecution can only make an objection before a defendant is convicted if one or more of the 3 conditions are met. যদি তারা প্রুফ করতে পারে যে কয়েকটা কন্ডিশন, তখনই তারা অবজেকশন করতে পারবে আপনার বেইলের উপরে। তাদের গ্রাউন্ডস গুলো কি কি, রিফিউজিং বেইল এবং অবজেকশনের গ্রাউন্ড গুলো হলো কি? Number 1, that the defendant will fail to appear at court to answer his or her bail.
যে এই ব্যক্তিকে যদি বেল দেওয়া হয় তাহলে সে কোর্টে হাজিরা দিবে না, সে ফেল করবে এবং তাদের এটা সাবস্টেন্সিয়েট করতে হবে, এটা এক্সপ্লেইন করতে হবে কোর্টের কাছে যে সে তাকে বেল দিলে সে কোর্টে হাজিরা দিবে না, সে ফেল করবে কোর্টে হাজিরা দিতে। অথবা তারা বলতে পারে the defendant will commit other offenses while on bail, তাকে যদি আমরা এখন বেল দিই তাহলে সে আরো অন্যান্য অপরাধ সংগঠিত করতে পারে। এটা আর একটা কারণে তারা বেল রিফিউজ করবে। তারপর আরো একটা কারণ তারা বলতে পারে there is a risk that the defendant will interfere with prosecution witnesses, যে এখানে রিস্ক আছে যে আমাদের পুলিশের যে সাক্ষী আছে তাদের সাথে এই ব্যক্তিটা ইন্টারফেয়ার করবে তাকে যদি আমরা বেল দিই। কিন্তু এইগুলো তখন আমাদেরকে কোর্টের কাছে তুলে ধরতে হবে যে তারা যে রিজনগুলো দিচ্ছে এগুলো ওভারকাম করা যায়, কিভাবে ওভারকাম করা যায় সেগুলো আমাদেরকে কোর্টের কাছে তুলে ধরতে হবে, এক্সপ্লেইন করতে হবে। তারা যখন বলবে যে ফেইলিউর টু অ্যাপিয়ার, যে সে কোর্টে হাজিরা দিবে না, প্রিভিয়াস রেকর্ড অফ নট অ্যাপিয়ারিং টু আনসার বেইল, তখন আপনার এটা কোর্টের কাছে এক্সপ্লেইন করতে হবে। A court will usually look at the factors when deciding whether a defendant applying for bail is likely to not return to answer his bail and whether conditions are necessary. তখন কোর্ট কনসিডার করবে যদি বলে কি সে, তারা যদি বলে কি সে গত জীবনে সে বেইলের দেওয়া হয়েছিল এবং বেইলের সে হাজিরা দেয় নাই, এখনো সে ব্রিচ করতে পারে, সে কোর্টে আসবে না, তখন কোর্ট কনসিডার করবে কোন কন্ডিশনগুলো দেওয়া যায়, একটা কন্ডিশনের মাধ্যমে বেল দেওয়ার জন্য কনসিডার করবে। তারপরে আপনার এভিডেন্স অফ প্রিভিয়াস বেইল অফেন্সেস might show this, and this is information that will often be available on the previous conviction printout of the defendant that the court will have. If there is a bail attendance record convincing, bad bail attendance record convincing explanations of what happened on those occasions and reasons why they are less significant that they seem have to be presented to the court. Okay, তার মানে why they are less significant than they seem have to be presented to the court, এটা হলো ইম্পর্টেন্ট। যে আপনাকে যখন বলবে বেইল দিবে না, প্রিভিয়াস অফেন্স আছে, বেইলের দেওয়ার সময় সে অফেন্স করছে, এগুলো এক্সাম্পল দিবে, কারণ এগুলো তারা যখন একটা ওই কনভিকশন রেকর্ডস গুলো প্রিন্ট আউট করে তখন সেটা কোর্টের কাছে দেওয়া হয় এবং কোর্ট দেখবে হ্যাঁ তার ব্রিচ করার রেকর্ড আছে বিগত জীবনে। এবং বেইল, ব্যাড বেইল অ্যাটেন্ডেন্স রেকর্ড যখন তারা দেখবে যে বিভিন্ন সময় আপনি অ্যাটেন্ড করেন নাই, তখন আপনাকে কনভিন্সিং এক্সপ্লেনেশন দিতে হবে কোর্টের কাছে প্রত্যেকটার জন্য যে এই তারিখে বেইলটা ব্রিচ করা হয়েছে এই কারণে, একটা কারণ আপনাকে তখন কোর্টের কাছে তুলে ধরতে হবে। কোর্টকে কনভিন্স করতে হবে যে যেই সিচুয়েশনের মধ্যে বেইল দেওয়া হয়েছিল ওই তারিখের বেইলের যে ব্রিচ করছে সেটা এই কারণে ব্রিচ করছে, এই সিচুয়েশনটা ছিল, এগুলো কোর্টের কাছে তুলে ধরতে হবে। তখন কোর্ট বুঝতে পারবে যে হ্যাঁ যদিও সে বেইল ব্রিচ করছে কিন্তু কনভিন্সিং একটা এক্সপ্লেনেশন দিয়েছে। Whether the defendant has ties to the community, what is this is another one, যে ডিফেন্ডেন্টের কমিউনিটি টাইস কিরকম সেটাও আমরা কোর্টের কাছে তুলে ধরবো। তার মানে তার মানে ক্লোজ কন্ট্যাক্ট এবং ক্লোজ টাই কমিউনিটির সাথে, কারণ তার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বন্ধু বান্ধব, হাজব্যান্ড ওয়াইফ চিলড্রেন, বড় একটা ক্লোজ সার্কেল আছে।
এগুলো কোর্টের কাছে তুলে ধরতে হবে যে তার এত বেশি আত্মীয় স্বজন, এত বেশি ফ্রেন্ড সার্কেল আছে, তার এই সমাজটা ছেড়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না, এটা খুবই কঠিন হবে তার এত ক্লোজ টাইটাকে বিচ্ছিন্ন করা। এগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব। It is often harder for immigrants to get bail when accused of imprisonable offenses because judges are concerned that they will simply return to their native country to avoid conviction. যারা ইমিগ্রেশনের প্রবলেম আছে, যাদের প্রপার স্ট্যাটাস নাই, যারা এদেশের মধ্যে থাকার ফুল পারমিশন নাই এবং ইমিগ্রেশন স্ট্যাটাস উইক, তখন জাজ তাদেরকে বেইল দিতে খুব মোর কেয়ারফুল হবে, কশাস হবে। তার কারণটা হইল কি, জাজ তখন মনে করবে তাকে যদি বেইল দেওয়া হয় তাহলে সে এই কেসটা যেহেতু তার বিরুদ্ধে যেটা আছে সে সিরিয়াস, সে ওই সিরিয়াস অ্যাকুজেশনটাকে সে ফেস করবে না, কারণ তার তখন রিস্ক থাকবে সে প্রিজনে যেতে হবে, যার জন্য সে দেশ ছেড়ে চলে যাবে। এবং এই জন্য যাদের ইমিগ্রেশন স্ট্যাটাসের মধ্যে একটু উইকনেস আছে তাদের বেল পাওয়াটা ডিফিকাল্ট হয়। কিন্তু একজন ব্রিটিশ পাসপোর্টধারী যদি হয়, একজন ব্রিটিশ পার্সন যদি হয়, তাহলে সে বলবে কি না, এইটা আমার দেশ, এটা আমার সমাজ, এখানে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আছে, এই আমার পাসপোর্ট, আমি তোমাদেরকে এই পাসপোর্ট জমা দিলাম, আমি কোনো সময় দেশ ছেড়ে পালাবো না, আমি কোর্টে হাজিরা দিয়ে আমি আমার নিজের নির্দোষটা প্রমাণ করব। সুতরাং যাদের ইমিগ্রেশনের দুর্বলতা আছে তারা সেটা পারবে না, তারা সেটা বলতে পারবে না, এবং জাজ তখন মনে করবে কি যেহেতু কেসটা সিরিয়াস, সে কনভিকশনটাকে এড়াবার জন্য এবং প্রিজনে যেন যেতে না হয় সে দেশ ছেড়ে চলে যাবে। Similarly, if a defendant's lifestyle has an international element, ties to family and financial interests in the UK need to be shown to show that relocation to a different country is unlikely. Ties to family and financial interest in the UK, এটাও আপনি দেখাইতে হবে যে আপনার ক্লোজ টাই আছে এই দেশের মধ্যে, আপনার রিলেটিভরা আছে, আপনার ফ্যামিলি আছে, ক্লোজ কন্ট্যাক্ট আছে, এখানে আপনার সার্কেল, ফ্রেন্ড সার্কেল সব অনেক বড়, এবং আপনার পক্ষে রিলোকেশন করা, এই দেশের এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ছাইরা অন্য দেশে যাইয়া থাকা, এটা খুব ডিফিকাল্ট হবে। এটা আমরা কোর্টকে বলবো যে দেখো তার কতগুলো ফ্রেন্ডস, কতগুলো আত্মীয় স্বজন, কতগুলো কানেকশন, কতগুলো তার অ্যাচিভমেন্ট এই দেশের মধ্যে, তার রেপুটেশন, ইনভলভমেন্ট, তাহলে এই যে এতগুলো ক্লোজ কানেকশন এবং সে নট গিলটি বলতেছে, সে চেষ্টা করবে তাকে কিভাবে এই এলিগেশন থেকে ক্লিয়ার হয়ে আসা যায়, ওইটাই সে চেষ্টা করবে। এতগুলো তার ক্লোজ টাই সে ছিন্ন করা, আপনার দেশ থেকে চলে যাওয়া, পালাইয়া যাওয়া, এটা তার জন্য ডিফিকাল্ট হবে। এগুলো আমরা কোর্টকে বুঝাইয়া বলবো। Seriousness of the offense and strength of the evidence can be problematic for bail. কারণ আমি শুরুতেই বলেছি, কেস যদি মার্ডার কেস হয়, আর্মড রবারি হয়, তখন এটা অনেক সময় জাজ বলবে যে কি এটা তো খুব সিরিয়াস অফেন্স, এগুলোর জন্য বেইল দেওয়া যাবে না। এটা হইলো সবসময় একটা ডিফিকাল্ট, আমরা ডিফিকাল্টি ফেল করি যখন কেসটা খুবই সিরিয়াস নেচারের হয়। This is not an official reason for a court to not grant bail, but for serious offenses. The theory is that if the evidence is strong, then so is the chance of a long prison sentence, and therefore the chance of the defendant not turning up to court
is higher. কারণ হলো কি যখনই আপনার সিরিয়াস এলিগেশন হবে এবং এভিডেন্স আপনার এগেইনস্টে খুবই স্ট্রং হবে, তখন কোর্ট মনে করবে কি তার বিরুদ্ধে এত বড় একটা সিরিয়াস এলিগেশন আসছে এবং এভিডেন্স যেগুলো আছে এগুলো খুবই স্ট্রং, এবং স্ট্রং এভিডেন্স মানে তার কনভিকশন হওয়ার পসিবিলিটিটা আছে অনেক বেশি, এবং কনভিকশন হওয়ার পসিবিলিটি যেহেতু বেশি আছে, যদি কনভিক্টেড হয় তার অনেক দিন প্রিজন সেন্টেন্স ভোগ করতে হবে। এই সমস্ত কারণে তাকে বেল দিলে সে কোর্টে ফিরবে না, সে পালাইয়া যাবে। এইগুলো আপনার যখন সিরিয়াস অফেন্স হয় এগুলো পুলিশ কোর্টের কাছে এক্সপ্লেইন করে এগুলো সব। This argument can be the single most problematic for any application for bail where a serious offense such as murder or armed robbery, যে আমি শুরুতে বলছি যখনই একটা আর্ম রবারি একটা মার্ডার এগুলোর জন্য যখন বেলের জন্য দরখাস্ত করবেন তখন এগুলো খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, কারণ জাজ মনে করে কি অফেন্স ইজ টু সিরিয়াস, এবং এখানে সে যদি কনভিক্টেড হয় তার অনেক দিন প্রিজন সেন্টেন্স হয়ে যাবে এবং এভিডেন্স তার বিরুদ্ধে খুবই স্ট্রং, সুতরাং বেইল আমি দিব না। এটা অনেক সময় একটা দেখা যায় সিরিয়াস কেসের জন্য বেইলটা পাওয়াটা ডিফিকাল্ট হয়। A court will be less likely to give bail where there is a recent history of offending while on bail for other offenses. Court bail দিবে না যদি পুলিশ কোর্টকে প্রুভ করে দেখায় যে তার বেইলের সময় অফেন্ডিং এর একটা রেকর্ড আছে, যখন বেইল দেওয়া হয়েছে তখন সে হিস্ট্রি অফ অফেন্ডিং ডিউরিং দ্য বেইল এই রেকর্ডগুলো আমাদের কাছে আছে, সুতরাং তাকে বেইল দেওয়া না হোক। পুলিশ যদি এগুলো দেখায় কোর্টের কাছে তখন আমাদেরকে এক্সপ্লেন করতে হবে কেন সে ওই সিচুয়েশনগুলো হয়েছিল, কি কারণে, এবং কেন বর্তমান কেসের সাথে ওগুলোর সাথে কোনো সামঞ্জস্য নাই, এটা ডিফারেন্ট টাইপ অফ কেস এবং ডিফারেন্স কি আছে, এগুলো আমাদেরকে কোর্টের কাছে আর্গুমেন্ট তুলে ধরতে হবে। Again, the court will have access to this information through the defendant's previous conviction printout. Again, পুলিশ আপনার কোর্টকে তার প্রিভিয়াস কনভিকশনের যে রেকর্ডগুলো আছে এগুলো সব কোর্টকে দিবে যে দেখো তার কতগুলো কনভিকশন রেকর্ড আছে, তাকে বেইল দেওয়া যাবে না। The court will be less concerned if the previous offenses are not of a similar or equally serious category to the offenses charged. কিন্তু কোর্টকে পুলিশ কনভিন্স করতে পারবে না যদি দেখা যায় যে প্রিভিয়াস অফেন্স যেটার জন্য তাকে কনভিকশন করা হয়েছিল তাকে ব্রিচ অফ বেইলের জন্য অফেন্স মানে আপনার তারা বলছে এইটার সাথে বর্তমান কেসের সাথে কোনো সিমিলারিটি নাই, এটা ডিফারেন্ট। তখন যদি দেখে যে এটার সাথে কোনো সিমিলারিটি নাই এই বর্তমান কেসের সাথে, পুরানো ওই যেটা ব্রিচ করছে সেটার সাথে, তখন কোর্ট এটার উপরে একটা লেস ইম্পর্টেন্স দিবে। If someone is charged with robbery but has previous offenses committed while on bail for driving whilst disqualified, a good defense team will ask the court to give the previous offenses less weight. এটা হইল কি আপনার আরেকটা রিজন যে এটা আমরা এক্সপ্লেইন করব। আমি কিভাবে বেইলের অবজেকশন যখন দিবে কোর্ট আপনার পুলিশ, তখন আমরা কিভাবে কোর্টকে কনভিন্স করব যে পুলিশের অবজেকশনটা ভ্যালিড না, এটার কোনো রিলিভেন্স নাই। তার একটা হইল কি মনে করেন একজনকে চার্জ করেছে
রবারির জন্য সে ট্রায়াল ফেস করতে হবে, কিন্তু পুলিশ বলতেছে তার প্রিভিয়াস অফেন্স আছে, যে ড্রাইভিং ডিসকোয়ালিফাইড যখন ছিল তখন একটা অফেন্স কমিট করছে, তখন আমরা কোর্টের কাছে বলবো কি ওইটার সাথে বর্তমান রবারি অফেন্সের সাথে তো কোনো মিল নাই, কোনো সিমিলারিটি নাই, প্রিভিয়াস অফেন্সের সাথে এইটার সাথে কোনো আপনার একটা সামঞ্জস্য নাই, একটা মিল নাই, এবং আমরা কোর্টকে বলবো কি এটার উপরে কোনো ওয়েট যেন না দেওয়া হয়, এটার উপর কোনো ইম্পর্টেন্স যেন না দেওয়া হয়, আমরা সেটা কোর্টকে পারসুয়েট করব। এই ধরনের বিভিন্ন কারণ, বিভিন্ন রিজন পুলিশ তুলে ধরে কেন বেইল দেওয়া হবে না। আমাদেরকে খুব সুচারুরূপে ওই অবজেকশনগুলো ট্যাকল করতে হবে, কোর্টকে বুঝিয়ে বলতে হবে যে না এটা ঠিক না এই কারণে। তারপরে তারা সবসময় অবজেকশন করে যে ইন্টারফিয়ারেন্স উইথ উইটনেসেস, যে তাদের যে পুলিশের যে উইটনেস আছে তাদের সাথে আমাদের ক্লায়েন্ট ইন্টারফিয়ার করবে যদি তাকে বেইল দেওয়া হয়। Prosecution can object to bail on the grounds that keeping the defendant in prison will prevent him or her from interfering with the prosecution witnesses, to stop them giving evidence in the trial or getting them or change their evidence. যে আমরা চাই তাকে বেইল দেওয়া না হোক, তার কারণটা হইল সে ইন্টারফিয়ার করবে আমাদের উইটনেসদের সাথে, তাদেরকে পারসুয়েট করবে, কন্ট্যাক্ট করবে যে ট্রায়ালে না আসার জন্য, এবং তাদেরকে স্টপ করার চেষ্টা করবে কিভাবে তাদেরকে কোর্টে আসা বন্ধ করা যায়। This has to be argued on the facts and is more likely to prevent bail if the defendant knows or has contact with the witnesses in question. এগুলো হইল কেসের ফ্যাক্টের উপরে নির্ভর করবে, এক একটা কেসের এক এক ধরনের মেরিট ডিমেরিট ফ্যাক্টস আছে, ওগুলোর উপরে নির্ভর করবে। তার কারণ আবার আরেকটা হইল কি, ডিফেন্ডেন্ট যদি আমাদের ক্লায়েন্ট যদি যে পুলিশের সাক্ষীদের সাথে কোনো রিলেশন থাকে, যে ক্লোজ রিলেটিভের মধ্যে হয় অথবা ক্লোজ কন্ট্যাক্ট থাকে, যে জানাশোনার মধ্যে হয়, তখন তারা বলবে কি যে দেখো তার এটা জানাশোনার মধ্যে একটা ফ্যামিলির মধ্যে এইটা কেসটা হয়েছে, মনে করেন একজন ওল্ড ম্যান 70 বছর বয়স্ক, তার বিরুদ্ধে তার গ্র্যান্ড চিলড্রেনরা সেক্সুয়াল অ্যাসল্টের জন্য আপনার এলিগেশন করেছে, তখন ওরা বলবে কি তার আত্মীয় স্বজন যারা আছে এটা ফ্যামিলির ভিতরে যেহেতু উইটনেসরা, তাদেরকে ইনফ্লুয়েন্স করবে কোর্টে না আসার জন্য, অথবা তাদের স্টেটমেন্টটাকে চেঞ্জ করার জন্য তারা ইনফ্লুয়েন্স করবে, উইটনেসদেরকে ইন্টারফিয়ার করবে বেইল না দেওয়া হোক। তখন এটা কেসের উপরে ডিপেন্ড করে, আমাদেরকে সব বুঝাইয়া বলতে হবে যে কেন এটা ইম্পসিবল হবে, কেন এটা ক্লায়েন্ট করবে না, পসিবল হবে না, কারণ সে বেইল চাই, সে কোনো অবস্থাতে এগুলো করবে না, কারণ এগুলো যদি করে তাহলে তার বেইলটা ক্যান্সেল হয়ে যাবে, তাকে প্রিজনে থাকতে হবে। In some cases, threats and intimidation are part of the allegation, and this can make it easier for the prosecution to claim that witnesses are likely to be interfered with if the defendant is granted bail. যে কেসের মধ্যে হয়তো একটা কেস এমন একটা কেস হয়েছে যেখানে একটা ইন্টিমিডেশনের একটা এলিগেশন আছে, আপনার একটা থ্রেটের এবং থ্রেট করার এবং ইন্টিমিডেশন করার অভিযোগ আছে কেসের মধ্যে, তখন তারা এটা তুলে ধরবে কি যে দেখো তার একটা অভিযোগ যেটা আমরা এখানে কোর্টে ফেস করতেছি, এটা হইলো একটা ইন্টিমিডেশন, ভয় দেখানো, হুমকি দেওয়া, এগুলো যখন তারা বলবে এবং বলবে কি তাকে যদি বেল দেওয়া হয় সে উইটনেসদেরকে ভয় দেখাবে, হুমকি দিবে, তখন কোর্ট ওইটা বেল নাও দিতে পারে। তখন আমাদেরকে রিজন দিতে হবে যে সেইটা করবে না, সেইটা হুমকি দিবে না, সেইটা কোনো থ্রেট করবে না। তার কারণ হলো যদি এটা করে
তাইলে তার বেইল ক্যান্সেল হবে। এটা তোমরা আমাকে একটা কন্ডিশন দিয়ে দাও এরকম, যেন সে যেন না করে, তাহলে করলেই তো তার বেইল ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং করার আর সম্ভাবনা থাকবে না। এইগুলো সব খুব সুচারুরূপে কোর্টের কাছে এক্সপ্লেন করতে হবে বেইলটাকে পারসুয়েট করার জন্য। Bail conditions are requirements the court gives to a defendant who is applying for bail so that he or she does not have to remain in prison before the proceedings are ended. Bail condition গুলো হলো এমন কতগুলো কন্ডিশন যেগুলো কোর্টে ইম্পোজ করবে, দিবে, কোর্টে চেষ্টা করবে তাকে, মানে যেহেতু সে এখনো গিলটি হয় নাই, সুতরাং ট্রায়ালের আগ পর্যন্ত তাকে প্রিজনের বাইরে রাখার জন্য, বেইল দেওয়ার জন্য কোর্ট চেষ্টা করবে। বিভিন্ন কন্ডিশনগুলো দিয়ে সে যেন ইন্টারফিয়ার না করে উইটনেসদের সাথে, সে যেন ব্রিচ না করে কোনো কন্ডিশন, বিভিন্ন আপনার কন্ডিশন দিয়ে একটা বেইল দেওয়ার জন্য কোর্ট সবসময় চেষ্টা করবে। কারফিউ আছে, রেসিডেন্স রিকোয়ারমেন্ট আছে। এগুলো হলো কি, দ্য কোর্ট ক্যান মেক এ রিকোয়ারমেন্ট দ্যাট দ্য ডিফেন্ডেন্ট লিভ এট এ সার্টেন অ্যাড্রেস often away from the alleged victim in the case. বলতে পারে যে তোমাকে থাকতে হবে একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে, এবং ওই যারা ভিকটিম যে কমপ্লেন করেছে পুলিশের কাছে অথবা যা উইটনেস যারা আছে তাদের কাছ থেকে দূরে কোনো একটা জায়গায় থাকতে হবে, তাহলে ইন্টারফিয়ারেন্সের আর পসিবিলিটিটা কমে যাবে। মনে করেন ঘটনাটা হয়েছে লন্ডনে, আমরা যদি বলি কি না সে ম্যানচেস্টারে থাকবে, তাহলে তো সে অনেক দূরে, ওখান থেকে এসে সাক্ষীদের সাথে, পুলিশের সাক্ষীদের সাথে ইন্টারফিয়ার করা তার পক্ষে ডিফিকাল্ট হবে অথবা সম্ভব হবে না। This can potentially be something that the court will take into account when considering what are the bail conditions. এটা কন্ডিশন কি কি দিতে হবে এটা আপনার কোর্ট কনসিডার করবে যখন আমরা এগুলো বলবো, এবং আমরা যখন এই দেখবো যে দেখো পুলিশের এই অজুহাত, এই জন্য আমরা তো আগের থেকেই বলতেছি সে লন্ডনে থাকবে না, তার জন্য একটা অ্যাকোমোডেশন অলরেডি ঠিক আছে, সেটা ম্যানচেস্টারে, সুতরাং তার পক্ষে সম্ভব হবে না, কঠিন হবে ওখান থেকে এসে এখানে ইন্টারফেয়ার করা। বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা আগের থেকে অ্যাডভান্স কোর্টকে দিয়ে দিব, তাইলে কোর্ট বুঝতে পারবে যে কনভিনসিং ইনফরমেশন দেওয়া হয়েছে মানে বেইলটাকে সিকিউর করার জন্য। For the fear of the defendant absconding, the defendant is at a fixed address and easy for the police to be taps on. তারা যদি বলে যে সে অ্যাবসকন্ডিং করবে, তখন আমরা বলবো কি যে সে অ্যাবসকন্ড করবে না, পালাইয়া যাবে না, তাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে, সুতরাং পুলিশের এটার উপরে একটা নজর রাখা সম্ভব হবে। For the fear of defendant interfering with witnesses, the bail address could be far away from the scene of the alleged crime. তারা যদি অবজেকশন করে যে সে ইন্টারফেয়ার করবে উইটনেসদের সাথে, ভিকটিমের সাথে, তখন আমরা বলবো কি আমরা তো দিয়েছি একটা বেইল অ্যাড্রেস যেটা অনেক অনেক দূরে, এটা তার পক্ষে সম্ভব হবে না ওইখান থেকে অত দূর থেকে এসে তাদের সাথে ইন্টারফেয়ার করা। For the fear of further offenses on bail, residents far away from the scene of the alleged crime or a curfew requirement can keep a defendant away from potentially criminal situations, so further offenses are less likely. আমরা বলতে পারি যে সেটা একটা নির্দিষ্ট অ্যাড্রেসে থাকবে এবং কারফিউ দেওয়া হোক, মনে করেন সন্ধ্যার সময় সে সব সময় ঘরে থাকবে, সারা রাত সে ঘরে থাকবে, সে বাইর হবে না,
এবং তোমরা তাকে ট্যাগিং এর মধ্যে রাখো, তোমরা বুঝতে পারবা যে সে বের হচ্ছে না সেটা, তাহলে একটা কারফিউ মানে মনে করেন সে শুধু দিনের মধ্যেই সে বের হতে পারবে, কিন্তু সন্ধ্যার থেকেই সে ঘরে থাকবে, 6টার থেকে সকাল 6টা পর্যন্ত মনে করেন আমরা বললাম সে ঘরে থাকবে। এইটা আপনার পুলিশ মনিটর করতে পারবে, তাদের এই ধরনের ডিভাইসগুলো আছে। তাহলে আমরা বলবো কি, এত লম্বা সময় সে যদি ঘরের মধ্যেই থাকে তাহলে সে ইন্টারফিয়ার করার আর সুযোগ পাবে না। মানে যতটুক সম্ভব আমরা সবগুলা কোর্টের কাছে তুলে ধরার চেষ্টা করব, তারা যখনই অবজেকশন করবে ওইটার এগেইনস্ট আমরা একটা গ্রাউন্ড দিয়ে দিব যে না এটা হবে না, কারণ হলো কি তাকে একটা কারফিউ দেওয়া হোক, এটা হবে না, তাকে একটা ট্যাগিং এর মধ্যে রাখা হোক। তাইলে সে যদি দেশ থেকে পালাইয়া যায়, তোমরা ট্যাগিংটা দিয়েই তোমরা বুঝতে পারবা যে সে আসলে জুরিসডিকশনের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। Many offenses happen at night and in licensed premises which are busy at night. প্রায় অনেক সময় দেখা যায় অনেক অপরাধগুলো সংঘটিত হয় রাত্রে অথবা পাবে বা বিভিন্ন বারের মধ্যে। আমরা বলবো কি ঠিক আছে, সে কোনো সময় রাত্রে বাইর হবে না, সে সন্ধ্যা 6টার থেকে ভোর 8টা পর্যন্ত ঘরেই থাকবে। তারপরে হলো কি রিপোর্টিং রিকোয়ারমেন্ট, আমরা বলবো যে তোমরা যত বেশি দরকার তোমরা বলো সে কয়বার পুলিশ স্টেশনে যাইয়া রিপোর্ট করতে হবে, সুতরাং তার পালাইয়া যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না, তোমরা বুঝতে পারবা সে যখন রিপোর্টিং করতে আসবে না। This allows the police to keep aware of the rough location of a defendant, as they will have to report to a police station 3 or more times per week. যদি আমরা বলি যে সে 2বার 3বার বা এরকম বেশি করে সে রিপোর্টিং করবে, তাহলে সে যদি বাইর হয়ে যায়, পালাইয়া যাওয়ার চেষ্টা করে, তাহলে তোমরা বুঝতে পারবা সে রিপোর্টিং করতে আসে নাই, তোমরা কুইকলি অ্যাকশন নিতে পারবা। বিভিন্ন কারণগুলো পুলিশ দিবে, এগুলোকে খণ্ডন করতে হবে, এগুলোকে ট্যাকল করতে হবে, এগুলো কোর্টের কাছে বুঝাইয়া বলতে হবে যে সে করবে না, কারণ তাকে রিপোর্টিং এর কন্ডিশন দেওয়া হোক এবং তাকে আপনার কারফিউ দেওয়া হোক, সে রাত্রেও বের হবে না। তখন কোর্ট বলবে যে হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা বলার পসিবিলিটি সম্ভাবনা থাকবে এবং বেইল আমরা পাবো। আমরা বলতে পারি মোর ফ্রিকুয়েন্ট রিপোর্টিং পুলিশ স্টেশনের মধ্যে, তখন এটার মানে হবে কি পুলিশ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে সে যদি রিপোর্ট করতে না আসে সে হয়তো পালাইয়া গেছে, তখন তারা এটা তাকে ট্র্যাক ডাউন করতে পারবে। তারপরে একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হলো সিওরিটি and security. এগুলা কি? Surety and security are two important tools for a bail application for any serious offense. যে কোনো serious offense এর জন্য আপনার surety এবং security এই দুটোটা খুবই important. They are financial assurances made to the court, usually by family members of the defendant, to guarantee his or her surrender attendance at court whilst on bail. এগুলো হলো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল গ্যারান্টি। তার ফ্যামিলি মেম্বার, পরিবারের মেম্বাররা অথবা বন্ধু বান্ধবরা আগাইয়ে আসবে যে আমরা একটা গ্যারান্টি দিচ্ছি কোর্টকে, একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আমরা দিচ্ছি, সে কোনো সময়ই আপনার বেইল কন্ডিশন ব্রিচ করবে না, তাকে বেইল দেওয়া হোক। সিকিউরিটি ইজ মানি পেইড ইনটু কোর্ট। সিকিউরিটি হচ্ছে আপফ্রন্ট পয়সাটা কোর্টের কাছে দিয়ে দিতে হবে, সেটা 5,000 পাউন্ড হোক, 7,000 পাউন্ড হোক, একটা বলতে হবে যে আমি এই পয়সাটা দিয়ে দিলাম। যদি সে বেইলের কন্ডিশন ব্রিচ করে, পয়সাটা তোমরা রেখে দিতে পারবে। Before the defendant is allowed out of
out on bail, this must be paid into court in cash or other cleared fund. এটা cleared fund কোর্টের কাছে দিয়ে দিতে হবে। এই যে 5,000 বা 7,000 আমি দিলাম, এটা ক্লিয়ার পয়সা কোর্টের কাছে থাকলো। সে যদি পালাইয়া যায়, বেইলের কন্ডিশন ব্রিচ করে, তোমরা এই পয়সা রেখে দিতে পারবা। Surety is money promised to the court by the third parties. আর সিউরিটিটা হলো একটা গ্যারান্টি কোর্টের কাছে দেওয়া, কিন্তু পয়সাটা ঠিক এক্স্যাক্টলি ক্যাশ পয়সাটা দিয়ে দিতে হবে না। সিকিউরিটি যেরকম দিয়ে দিতে হয় পয়সাটা, সিউরিটিটা হইল একটা বন্ড, একটা প্রমিস কোর্টের কাছে দেওয়া যে আমি 10,000 পাউন্ডের একটা সিউরিটি দিলাম, আমার ব্যাংকের মধ্যে 10,000 পাউন্ড আছে, আমার ঘরের দামও আছে 100,000 পাউন্ড, যেখানে আমার 50,000 পাউন্ডের ইকুইটি আছে, আমি এগুলো তোমাদেরকে গ্যারান্টি দিলাম 10,000 পাউন্ডের সিউরিটি। যদি সে বেইলের কন্ডিশন ব্রিচ করে, তোমরা আমার কাছ থেকে এই 10,000 পাউন্ড পাবা। এটা হলো সিউরিটি। এটা ক্যাশ পয়সা দিতে হবে না, কিন্তু আপনাকে প্রুফ করতে হবে যে ব্যাংকের মধ্যে অথবা কোনো অ্যাসেটের মধ্যে আপনার ওই পয়সাটা আছে। This can be in the form of money left in the third party's bank account or other assets such as equity in a house. এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পয়সা থাকতে হবে, অথবা দেখাইতে হবে যে আমার এই অ্যাসেট গুলো আছে, যেটার দাম হলো মনে করেন 500,000 পাউন্ড, এবং সেখানে মর্টগেজ আছে মনে করেন 100,000 পাউন্ড, তাহলে 400,000 পাউন্ডের ইকুইটি সে যদি বলে আমি 100,000 পাউন্ড সিওরিটি দিব, তাহলে ওইখানে পয়সা তো যথেষ্ট আছে। Documentary evidence must be provided to the court showing that the money is available or that assets equivalent to that money exists. আপনার ডকুমেন্টারি ব্যাংক স্টেটমেন্ট কোর্টের কাছে দেখাইতে হবে যে পয়সাটা ফিজিক্যালি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আছে, অথবা ডকুমেন্টারি এভিডেন্স দিতে হবে যে আপনার অ্যাসেট আছে, ঘর আছে, বাড়ি আছে, যেটার মধ্যে আপনার 200,000 পাউন্ডের ইকুইটি আছে। এটা আপনি মনে করেন আপনি যে মালিক, ল্যান্ড রেজিস্ট্রির যে ওনারশিপ ডকুমেন্ট আছে সেটা দেখাইতে হবে। আপনি যদি কোনো স্টেট এজেন্টের কাছ থেকে একটা ভ্যালুয়েশন নেন যে ঘরের দাম 500,000 পাউন্ড, এবং আপনি ব্যাংক স্টেটমেন্ট যদি দেখান যে মর্টগেজ আছে শুধু 100,000 পাউন্ড, তখন কোর্ট বিলিভ করবে যে ঘরের দাম আছে 500,000 পাউন্ড, মর্টগেজ তো আছে দেখা যাচ্ছে 100,000 পাউন্ড, সুতরাং 400,000 পাউন্ড ঘরের মধ্যে ইকুইটি আছে। আপনি যদি 50,000 পাউন্ড সিউরিটি দিতে চান, কোর্ট তখন কনভিন্সড হবে হ্যাঁ আপনার এটা অ্যাবিলিটি আছে। A good bail application for a serious Crown Court offences will include a combination of both security and surety. আমি আসলে দুইটাই, যখনই একটা সিরিয়াস কেস হয় আমি চেষ্টা করি কোর্টকে কনভিন্স করার জন্য। আমি ক্লায়েন্টকেও বলি যে 5,000 বা 7,000 পাউন্ড কোর্টে দিয়ে দেওয়া হোক সিকিউরিটি, প্লাস আরো 5-7,000 পাউন্ডের একটা সিউরিটিও গ্যারান্টিও দেওয়া হোক, তাইলে আমরা কোর্টকে কনভিন্স করতে পারবো। এটা দুইটা দেওয়াটা ভালো যখন কেসটা খুব সিরিয়াস হয়, কারণ পয়সা যখন বেশি দেখবে, যখন গ্যারান্টি দেখবে বেশি, তখন কোর্ট মনে করবে কি হ্যাঁ ঠিক আছে, আপনাদের একটা কন্ট্রোল থাকবে, কারণ সে যদি পালাইয়া যায় আপনারা পয়সা হারাবেন, সুতরাং আপনারা এই পয়সা হারাইতে চাইবেন না। The precise amount required varies, but must be a good proportion of the assets of the person providing the asset or money. কত পয়সা সিকিউরিটি দিবেন অথবা কত পয়সা আপনার গ্যারান্টি দিবেন, সিউরিটি দিবেন, এটা ডিপেন্ড করে ব্যক্তির উপরে, তার সচ্ছলতার উপরে, আর্থিক অবস্থার উপরে। The amount offered by the bail solicitors on behalf of the surety or security provider needs to be enough that it would financially hurt the provider if the defendant did not answer his bail. একজন মনে করেন তার 50 মিলিয়ন পাউন্ডের মালিক, তার ব্যাংকের মধ্যে ক্যাশ পয়সা আছে 50 মিলিয়ন।
সে যদি শুধু 10,000 পাউন্ডের একটা সিকিউরিটি দেয় অথবা 10,000 পাউন্ডের সিকিউরিটি দেয়, ওইটা তো কিছুই না, তার জন্য সামান্য পয়সা। তখন এটা তার কোনো ওই 10,000 সিকিউরিটি এবং সিকিউরিটি 20,000 পাউন্ড হারাইলেও এটা তার জন্য নগণ্য পয়সা। সুতরাং এমন অঙ্ক দিতে হবে, একজন মানুষ যদি মনে করেন চাকরি করে, সে বেতন পায় 5,000 পাউন্ড মাসে, তার ঘরের খরচ, খাওয়া দাওয়ার, তার ঘর ভাড়া সবকিছু মিলাইয়া তার খরচ যায় প্রায় 3,000 টাকার মতো বা 3,000 পাউন্ডের মতো, অথবা 4,000 পাউন্ড। তার হাতে থাকে আর 1,000 পাউন্ড। সে বলতেছে কি, আমি এই 1,000 পাউন্ড অথবা 2,000 পাউন্ডের আমি সিকিউরিটি দিলাম, যে আমি এইটা সিকিউরিটি এবং আর একটা সিকিউরিটি যেটা, সেটা পয়সা দিয়ে দিতে হবে। কারণ এই পয়সা যদি তার মানে একটা লিমিটেড ইনকাম থেকে এই পয়সা যদি সে হারাইয়া ফেলে, সে 2,000 হোক বা 4,000 হোক, একটা এই ধরনের একটা অঙ্ক, তার ইনকাম হইল মাসে 5,000 পাউন্ড মনে করেন, তাইলে এই পয়সাটা যদি সে হারায়, এটা তার জন্য খুব হার্ট করবে, তাকে খুব আঘাত করবে। সে বলল যে আমার এই অল্প ইনকামের থেকে এত পয়সা আমার চলে গেল, যেহেতু সে বেইলের কন্ডিশনটা ব্রিচ করছে। এই জন্য আমি সবসময় বলি, আপনারা সিকিউরিটি গুলা ঠিক মতো জোগাড় করবেন। যত বেশি পয়সা দেখানো হয়, আমি চাই না আপনারা বেইলের কন্ডিশন ব্রিচ করেন, দেশ ছেড়ে চলে যান। কারণ আমরা চেষ্টা করি কিভাবে কেসটাকে প্রপারলি ডিফেন্ড করা যায়, এভিডেন্স সমূহ সবগুলো কোর্টের কাছে তুলে ধরে। কিন্তু যদি মনে করেন আপনি বেইলের জন্য দরখাস্ত করতে হয়, তাহলে এইটা হইল কি মানে সবচেয়ে ভালো উপায়, আপনি গ্যারান্টার, সিকিউরিটি এবং সিকিউরিটি জোগাড় করবেন কোর্টকে পারসুয়েট করার জন্য। এইগুলা হইল কতগুলা পয়েন্ট। বেইলের জন্য যখন এই দরখাস্ত করব, তখন আমি শুরুতেই এই পয়েন্টগুলো আমি বিবেচনা করি, কিভাবে এগুলোকে কভার করা যায় এবং কিভাবে কোর্টকে কনভিন্স করা যায়, সবগুলো কোর্টের কাছে তুলে ধরে সমস্ত গ্রাউন্ডসগুলো, কন্ডিশনসগুলো কিভাবে মানে খণ্ডন করা যায়। Of course, it is not the case that simply because the prosecution raised an objection to the bail, then the judge will not grant bail. এটা ঠিক না, বিকজ পুলিশ আপনার অবজেকশন করতেছে বেইলের উপরে আর জাজ বেইল দিবে না, এটা ঠিক না। জাজ তো আমাদের কথাও শুনবে, আমরা তো বিভিন্ন রিজনগুলো দিব কেন বেইল দেওয়া হোক, সেগুলোও শুনবে। A good defense team's bail solicitor will prepare a bail application which will predict that the prosecution will raise certain objections and answer them in advance by being prepared to attack them and offering the judge bail conditions. যারা ভালো এক্সপেরিয়েন্সড দক্ষ সলিসিটর আছে, তারা প্রিপেয়ার করবে, আগের থেকে এই গ্রাউন্ডসগুলো দিয়ে দিবে অ্যাপ্লিকেশনের মধ্যে, এই কারণে আমার ক্লায়েন্ট পালাইয়া যাবে না, এই কারণে আমার ক্লায়েন্ট থাকবে, এই কন্ডিশনগুলো আমরা ফলো করব, এই রিপোর্টিং রেস্ট্রিকশনগুলো আমরা ফলো করব, এগুলো সব আমরা সব ডিটেইলস বেইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিব। দর্শক, আরো ক্রিমিনাল কোর্টের বেইলের জন্য এটা খুব বিশাল চ্যাপ্টার, আর অনেকগুলো কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আর আমি বলতে পারছি না, আজকে এখানেই শেষ করতে হচ্ছে।